নতুন আরও একটি ভ্রমণে সবাইকে স্বাগতম। ট্যুর লাভার্স অব কিশোরগঞ্জের আয়োজনে আরও একবার প্রকৃতিকে উপভোগ করতে এসেছি সীতাকুণ্ড ভ্রমণে। বর্ষায় সীতাকুণ্ডের ঝর্ণাগুলো জেগে ওঠে আপন মহিমায়। তাই এবারের ভ্রমণে আমরা ঘুরে বেড়াবো সীতাকুণ্ডের ইকো পার্কের ভিতরে অবস্থিত সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা এক ঝর্ণা, বারবকুণ্ডে অবস্থিত অগ্নিকুণ্ড, বারবকুণ্ডের ট্রেল ও বারবকুণ্ডের ঝর্ণা এবং সবশেষে বাঁশবাড়িয়া সি বিচ। একদিনে ঘুরে বেড়ানো এই সবগুলো ভ্রমণ স্পট আমি দেখাবো আমার এই এক ভিডিওতে। তো ভিউয়ার্স, চলুন আমার এই ভ্রমণ প্রথম থেকে শুরু করি। গত 22শে জুন রাত 11:15 আমাদের যাত্রা শুরু হয় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের গেট থেকে। আমাদের এই ভ্রমণকে আরামদায়ক করতে আমাদের জন্য দুইটি এসি হাইস গাড়ি ভাড়া করা হয়েছে। ভ্রমণ প্যাকেজ জনপ্রতি 2300 টাকা। এই প্যাকেজের ভিতর সকল যাতায়াত খরচ, ভ্রমণ স্পটের সকল প্রবেশ ফি এবং 2 বেলার খাবার অন্তর্ভুক্ত ছিল। যাত্রাপথে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু ও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাঙা রাস্তা পার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আমরা এগিয়ে চলি সীতাকুণ্ডের দিকে। রাস্তায় বেশ কয়েকটি জায়গায় যাত্রা বিরতি দিয়ে প্রায় 7.5 ঘন্টা ভ্রমণ করে সকাল 6:45 আমরা সীতাকুণ্ড পৌঁছাই। সীতাকুণ্ডে নেমে আমরা রাজবাড়ি রেস্তোরাঁয় প্রবেশ করি সকালের খাবার খাওয়া ও ফ্রেশ হওয়ার জন্য। সকালের খাবারে আমাদের দেওয়া হয় ডিম খিচুড়ি, যা একজনের জন্য পর্যাপ্ত। খাবারের পর আমরা রওনা হই আমাদের প্রথম স্পটের দিকে। প্রথমেই আমরা যাই সীতাকুণ্ডের ইকো পার্কে, যেখানে আমরা দুটো স্পট দেখতে পাবো। ইকো পার্কের গেটের কাছেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি প্রবেশ ফি 50 টাকা আর প্রতি গাড়ির জন্য লাগে 200 টাকা। এই ইকো পার্কের ভিতর দিয়ে সিএনজি ভাড়া করে চন্দ্রনাথ মন্দিরে যেতে পারবেন। ইকো পার্কের ভিতর দিয়ে গাড়ি নিয়ে আমরা সোজা অগ্রসর হই সুপ্তধারা ঝর্ণা যাবার সিঁড়ির দিকে। সীতাকুণ্ডের এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কটি প্রতিষ্ঠিত হয় 1998 সালে। প্রায় 808 হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত। এর ভিতরেই রয়েছে দুইটি আকর্ষণীয় ঝর্ণা, একটি হলো সুপ্তধারা আর আরেকটি হলো সহস্রধারা। ঢাকা থেকে যারা এই ভ্রমণ করতে চান তারা চাইলে আমাদের মতো গাড়ি ভাড়া করে আসতে পারেন, অথবা বাসে করে সীতাকুণ্ড এসে সিএনজি রিজার্ভ করে সীতাকুণ্ডের বিভিন্ন ভ্রমণ স্পট ঘুরে বেড়াতে পারেন। পাহাড়ি রাস্তা ধরে কিছুটা পথ উপরে উঠতে হয়। মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা সুপ্তধারা যাবার সিঁড়িপথের সামনে পৌঁছে যাই। এটাই হচ্ছে সুপ্তধারা যাবার সিঁড়িপথ। এ পথ ধরেই আমরা একটানা নিচে নামতে শুরু করি। সকালের স্নিগ্ধ পরিবেশে ও পাখির কলকাকলিতে সিঁড়ি ধরে নামতে ভালোই লাগছিল। সিঁড়ির 2 পাশে রয়েছে ঘন বন, আর এই বনে রয়েছে মায়া হরিণ, বানর, হনুমান, শূকর, সজারু, মেছোবাঘ সহ নানা প্রজাতির সাপ। প্রায় 422টি সিঁড়ির ধাপ বেয়ে আমাদের নিচে নামতে হবে। বর্ষার সময় সুপ্তধারা ঝর্ণাটি জেগে ওঠে, তাই এই পথ ভ্রমণের জন্য ট্রেকিং শু বা ভালো মানের গ্রিপযুক্ত জুতা ব্যবহার করা উচিত, কারণ প্রায়ই বৃষ্টিতে এই পথ পিচ্ছিল হয়ে যায়। এই পথটি একবার ভালোভাবে লক্ষ্য করুন। মাঝে যে সিঁড়ির মতো গঠন দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সিঁড়ি নয়, ঢালাই দিয়ে স্ল্যাবের মতো বানিয়ে সেগুলো মাটিতে খাড়া করে বসানো হয়েছে। যদি একবার বৃষ্টি হয় এই পথ দিয়ে নামতে সকলেরই বেশ সমস্যা হতে পারে।
সিঁড়ি বেয়ে যত নিচের দিকে নামছি প্রকৃতি ততই ভয়ঙ্কর সুন্দর হতে শুরু করেছে। ঘন ঝোপঝাড়ের ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা একটা ঝিরিপথের কাছে এসে পৌঁছাই। ঝিরিপথের পানি খুব একটা গভীর নয়। আমরা সবাই এক এক করে ঝিরিপথ পার হয়ে আবার ট্রেকিং করতে শুরু করি। আমরা আছি বর্তমানে সুপ্ত ধারার পথে, আর এই রাস্তাটি খুবই বিপজ্জনক একটি রাস্তা। আর যদি বৃষ্টি হতো তাহলে মনে হয় আমাদের যেতে খুবই সমস্যা হতো। কি বলো সবাই? আমাদের সাথে রয়েছে আমাদের ট্যুর অ্যাডমিন ইভান। ইভান বলবে যে আসলে রাস্তাটা কেমন লাগতেছে। যাইতেছো যে? তোমার তো প্রথমবার? হ্যাঁ, আমার প্রথমবার। তো ভালো একটা অ্যাডভেঞ্চার হইতেছে। তো আশা করি আপনারা সবাই আসবেন, ভালো লাগবে। আর ফাইজা কেমন লাগতেছে? আমি মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, ভাবছি যে এখানে এসে কি বলবো, এটা মানে ইজি হবে রাস্তাটা অনেক, কিন্তু আসলে ইজি না মোটামুটি। কিন্তু তুমি যেহেতু পারছো, অন্যরাও আশা করি পারবে। অবশ্যই পারবে ইনশাআল্লাহ। ওকে। ঝিরিপথ পার হয়ে কিছুটা পথ উপরে উঠে অনেকটা সমতল পথ ধরে আবার সামনে এগিয়ে চলি। ডাক্তার, রোড কেমন লাগতেছে? রোড আসলে একটু মানে বৃষ্টির কারণে একটু পিচ্ছিল হয়ে আছে, কিন্তু এমনিতে বৃষ্টি না হলে স্বাভাবিক যাওয়া যায়, কিন্তু বৃষ্টির মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওকে ডাক্তার। কখনো উঁচু নিচু পথ, কখনো সমতল, আবার কখনো ঝিরিপথ দিয়ে এই যাত্রাটা সত্যিই রোমাঞ্চকর লাগছিল। রোড কেমন লাগলো এই পর্যন্ত? ভালো। এই যে মাত্র যে পানি পথ পার হয়ে এটা আসলেন, আমার কাছে মজা লাগতেছে সবচেয়ে বেশি? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। আচ্ছা, আর রায়হান ভাই কি মনে হয় যে পুরাটা যেতে পারবে? ভাই পারবো, কিন্তু দোয়া করেন যেন রাসেল ভাই পর আক্রমণ না করে। আচ্ছা ঠিক আছে, এটা সবার জন্য এই দোয়া থাকলো। ভালো আছে, ইনশাআল্লাহ। আচ্ছা। মাঝে মাঝে ঝিরিপথগুলো বেশ গভীর এবং পানির নিচের পাথরগুলো বেশ পিচ্ছিল হয়ে আছে, তাই অনেকটা সাবধানে আমাদের এই পথটুকু পার হতে হচ্ছে। উপরের সিঁড়িপথ থেকে প্রায় 25 মিনিট বিভিন্ন পথ ট্রেকিং করে অবশেষে আমরা সুপ্তধরা ঝর্ণার সামনে এসে পৌঁছাই। চঞ্চলা ঝর্ণা তার মোহিনী রূপে যুগে যুগে মানব হৃদয়ে ঢেউয়ের দোলা দিয়ে বয়ে গেছে অবিরত, যার টানে মানুষ ছুটে গেছে দুর্গম থেকে দুর্গমতর জায়গায়। আমরাও তার ব্যতিক্রম নই, তাই এবারের সীতাকুণ্ড ভ্রমণের হটলিস্টে জায়গা পেয়েছে এই সুপ্তধারা ঝর্ণা। ঝর্ণার চারপাশের প্রকৃতিও বেশ সুন্দর, ছবি তোলার জন্য একেবারে আদর্শ একটি স্পট এটি। উঁচু পাহাড় থেকে অবিরত ধারায় আছড়ে পড়া এই সুপ্তধারা ঝর্ণার অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের ভেতরে। ঝর্ণার জল অনেক স্বচ্ছ, চাইলে এখানে গোসলও সেরে নিতে পারেন। এই ঝর্ণা দেখার উপযুক্ত সময় হলো বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত এখানে আসার উপযুক্ত সময়। তবে টানা কয়েকদিন ভারী বর্ষণ হলে এ ঝর্ণায় না আসাই ভালো। এ সময় ঝিরিতে পানির তীব্রতা বৃদ্ধি পায়, অনেক সময় ফ্ল্যাশ ফ্লাড হতেও দেখা যায়। প্রায় ঘণ্টাখানেকের মতো সুপ্ত ধারায় কাটিয়ে আমরা যে পথ দিয়ে এখানে এসেছিলাম সে পথ দিয়েই উপরের দিকে উঠতে শুরু করি। সুপ্তধারায় নামার সময় আমাদের কষ্ট কম হয়েছিল, কিন্তু ফেরার সময় একটানা সিঁড়ি ধরে উপরে উঠতে উঠতে সবাই হাঁপিয়ে যাই। প্রায় ৩৫ মিনিটের মধ্যে আমরা উপরে উঠে আসি এবং এগিয়ে চলি আমাদের দ্বিতীয় ভ্রমণ স্পটের দিকে। সুপ্তধারা ঝর্ণা দেখে এবার আমরা যাচ্ছি সহস্রধারা ঝর্ণা 1 দেখার উদ্দেশ্যে। মূলত পাহাড়ি পথ থাকার কারণে আমাদের হায়েস্ট ড্রাইভার এই পাহাড়ি পথে উঠতে রাজি হয়নি, তাই সুপ্তধারা দেখে একান্ত বাধ্য হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সহস্রধারা 1 ঝর্ণার দিকে। ইট বিছানো এই রাস্তাটি চলে গেছে উপরের দিকে। এই পথেই হেঁটে হেঁটে আমরা যাব সহস্রধারা 1 ঝর্ণা যাবার সিঁড়ির দিকে।
মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিতে নিতে দেখছিলাম প্রকৃতির সৌন্দর্য। দূরে দেখা যাচ্ছে গুলিয়াখালী, আর আরও দূরে রয়েছে সন্দ্বীপ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্ট ব্লকের চিরসবুজ বনাঞ্চল সমৃদ্ধ সীতাকুণ্ড ইকো পার্কে সহস্রধরা 1 ঝর্ণাটি অবস্থিত। সীতাকুণ্ডের এই ইকো পার্কটি চট্টগ্রাম থেকে 35 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথের পূর্ব পাশে অবস্থিত। ইকো পার্কের মূল গেট থেকে সহস্রধারা ঝর্ণার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তবে এই পথ পুরোটা সমতল নয়, আস্তে আস্তে এই পথ চলে গেছে চন্দ্রনাথ পাহাড়ের দিকে। পথে যেতে যেতে চোখে পড়ল ক্যাকটাস উদ্যান। সুপ্তধারা ঝর্ণার সিঁড়ি থেকে সহস্রধারা ঝর্ণার সিঁড়িপথ পর্যন্ত যাবার পথটি অনেক দীর্ঘ। হেঁটে গেলে সময় ও কষ্ট দুটোই বেশি লাগে। এই পথটুকু এখানকার স্থানীয় সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন, তবে হেঁটে গেলে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায়। নির্জনে রাস্তা ধরে নামনা জানা পাখির ডাক শুনতে শুনতে প্রায় 40 মিনিটের মতো হেঁটে আমরা পৌঁছাই সহস্রধারা ঝর্ণা যাবার সিঁড়ির কাছে। অনেকটা পাহাড়ি পথ ধরে হেঁটে এসে এবার সিঁড়ি ধরে নিচে নামার পালা। সিঁড়ির অনেকটা জুড়েই রেলিং দেওয়া আছে। সুপ্তধারার মতো এখানেও প্রচুর সিঁড়ি রয়েছে, যা একটানা নিচের দিকে চলে গেছে। তাই আমরাও এই সিঁড়িপথ ধরে নিচে নামা শুরু করছি। সিঁড়ি বেয়ে কিছু দূর নামতেই শুরু হলো বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার কারণে সিঁড়ি কিছুটা পিচ্ছিল হয়ে আছে, তাই আমাদের সবার খুব সাবধানে নামতে হচ্ছে। একটু পাহাড় কালেই ঘটতে পারে দুর্ঘটনা। প্রায় 10 মিনিটের মধ্যে সিঁড়ি বেয়ে নেমে আমরা একটা ঝিরির কাছে পৌঁছালাম। ঝিরি পার হয়ে মাটির রাস্তা ধরে কিছুটা সামনে পড়ল কর্দমাক্ত রাস্তা। এটা পার হতেই দেখতে পেলাম সহস্রধারা ঝর্ণা 1। মোটামুটি উঁচু থেকেই অবিরত জল ঝরছে মাটিতে, তবে জলের প্রবাহ কিছুটা কম। কিছুদিন টানা বৃষ্টি হলে তা বহুগুণে বেড়ে যাবে। এখানেও প্রচুর মানুষ গোসল করছে, তবে পানি কিছুটা ঘোলা হওয়ার কারণে আমরা পানিতে বেশি দূর নামিনি। সহস্রধারা 1 ঝর্ণায় 20 মিনিটের মতো কাটিয়ে পুনরায় সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে আসি এবং আগের রাস্তা ধরে হেঁটে চলে আসি আমাদের গাড়ির কাছে। 2টি ঝর্ণা দেখে আমরা যাত্রা করি বারবকুণ্ডের দিকে, যেখানে রয়েছে অগ্নিকুণ্ড ও বারবকুণ্ডের বেশ কয়েকটি ঝর্ণা। ইকো পার্ক থেকে বারবকুণ্ডের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম মেন রোডে বারবকুণ্ড বাজার পর্যন্ত গিয়ে বামে মোড় নিয়ে যে সরু রাস্তাটি সোজা চলে গেছে সেটি অনুসরণ করেই আমরা সামনে এগিয়ে যাই। একটি কালভার্টের কাছে আমরা গাড়ি থেকে নেমে ইট বিছানো রাস্তা ধরে সোজা এগিয়ে চলি বারবকুণ্ডের প্রাচীন মন্দিরের দিকে, যেখানে রয়েছে বারবকুণ্ডের অগ্নিকুণ্ড। কিছু পথ হাঁটার পর ইটের রাস্তা শেষ হয়ে গেল, শুরু হলো মাটির রাস্তা। এই রাস্তা একদম সোজা চলে গেছে মন্দিরের দিকে, সুতরাং পথ হারানোর কোনো ভয় নেই। তারপরও যে কাউকে জিজ্ঞাসা করলে পথ দেখিয়ে দেবে। দুপাশে সবুজ অরণ্যের মাঝ দিয়ে কাঁচা রাস্তা ধরে প্রায় 15 মিনিট হেঁটে পাহাড়ি রাস্তা, কাদা আর ঝিরিপথ পার হয়ে একটি পুকুরের কাছে পৌঁছাতেই মন্দিরের সিঁড়ি চোখে পড়ল। সবুজ গাছগাছালির বুকে মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বারবকুণ্ডের মন্দিরটি। লম্বা সিঁড়ি বেয়ে মন্দিরে উঠতে হয়।
সিঁড়ির অবস্থা দেখে বোঝা যায় অনেকদিন আগে এটি নতুনভাবে তৈরি করা হয়েছিল, তবে বর্তমানে পরগাছা উদ্ভিদের প্রাদুর্ভাবে অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মিলল বহু বছরের ইতিহাস বয়ে বেড়ানো শীর্ণজীর্ণ বারোবানল তীর্থ মন্দিরের। মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা নিচের দিকে চলে গেছে, তার পাশেই রয়েছে একটি কুণ্ড এবং কুণ্ডের পাশে জরাজীর্ণ মন্দিরের পাশ দিয়ে একটি সরু সিঁড়িপথ উপরের দিকে উঠে গেছে। উপরিভাগের ডিজাইন দেখে ধারণা করা যায় মোটামুটি ৩০০ থেকে ৪০০ বছর আগের স্থাপনা এটি। এর নির্মাণ শৈলী কিছুটা মোগলদের মতো। মন্দিরের নিচের অংশে জলের মধ্যে প্রাকৃতিকভাবে আগুন জ্বলে, এটাকেই বলা হয় অগ্নিকুণ্ড। এখানে পূজা অর্চনা চলে। অগ্নিকুণ্ডের পাশের জলে ক্রমাগত বুদবুদ উঠছে, যা বেশ ঠান্ডা। এই কূপের পানিতে আগুন জ্বলার কারণ খুঁজতে গিয়ে অনেক উত্তর মেলে। অনেকের মতে এটি অভিশপ্ত একটি কূপ, কেউ কেউ বলেন এটি প্রাকৃতিক কারণ। তবে জায়গাটি নিয়ে সবচেয়ে জনপ্রিয় জনশ্রুতি হলো প্রাচীনকালে এখানে দেবদেবীর উদ্দেশ্যে নরবলি দেওয়া হতো। এভাবে চলতে চলতে একদিন এখানে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পরেও সে আগুন নেভানো যায়নি। যুগ যুগ ধরে এটা যেন আগ্নেয়গিরির মুখ, যার ভেতর থেকে সর্বদা আগুন বের হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতানুযায়ী এটা ধর্মীয় আশীর্বাদ। তাদের মতে ৫১টি সতীপীঠের মধ্যে এটি একটি। শিব ও পার্বতী স্বামী স্ত্রী ছিলেন। পার্বতীর বাবা একদিন শিবকে অপমান করেন। পার্বতী তা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। শিব খবরটি পেয়ে রাগে পার্বতীকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। এ কারণে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। শিবকে শান্ত করার জন্য ও পৃথিবীর ধ্বংস ঠেকাতে বিষ্ণু তার চক্র দিয়ে পার্বতীর শরীরকে ৫১ ভাগ করেন। সেই ভাগের একটি ভাগ পড়েছে বারবকুণ্ডের এই জায়গায়। বারবকুণ্ডের মন্দির থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে কিছু পথ সামনে এগুলেই হাতের বাম দিকে একটি ঝিরিপথ পাওয়া যায়। সেটা ধরেই আমরা এগিয়ে চলেছি বারবকুণ্ডের ঝর্ণার দিকে। এ পথে বেশ কয়েকটি ছোট ছোট ঝর্ণা রয়েছে। প্রথম যে ঝর্ণাটি আছে সেটা এই ঝিরিপথ ধরে ২০ থেকে ২৫ মিনিট হাঁটলেই সামনেই পাওয়া যাবে। ঝিরিপথে জলের পরিমাণ খুবই কম, তবে টানা কয়েকদিন বৃষ্টি হলে এই চিত্র পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। পাথুরে কাদা মেশানো ঝিরিপথে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি ঝর্ণা দেখার আশায়। এই পথে ট্রেকিং করতে গেলে জোকের দেখা মিলতে পারে, তাই সঙ্গে লবণ রাখতে পারেন। ভরা বর্ষায় টানা বৃষ্টিতে মাঝে মাঝে এই ট্রেল ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন পাহাড়ি এই ঝিরিপথ হয়ে উঠতে পারে মরণ ফাঁদ। বর্ষায় পাহাড় ধসের পাশাপাশি ঝিরিগুলোতে ফ্লাশ ফ্লাড বা হরকাবান হয়ে থাকে। হরকাবান অর্থাৎ আকস্মিক বন্যায় পানির স্রোতে বড় বড় পাথরের বোল্ডার ও গাছপালা ভেসে যেতে পারে। পাহাড়ি পথের ছোট ছোট খুম ও ঝর্ণাগুলো তখন বিপজ্জনক হয়ে ওঠে। তাই পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ভরা বর্ষায় পাহাড় ও ঝিরিপথে যাওয়া উচিত নয়। বারবকুণ্ডের এই ট্রেলটি সত্যিই মনোমুগ্ধকর। দুই পাশে পাহাড়, যার গায়ে প্রচুর গাছগাছালি, আর মাঝ দিয়ে চলে গেছে পাথুরে ঝিরিপথ। প্রায় ১৫ মিনিটের মতো হেঁটে আমরা ছোট্ট একটা ঝর্ণা দেখতে পেলাম। সামনে আরো কয়েকটি ঝর্ণা রয়েছে, তবে যতই সামনে এগোচ্ছি পথ ততই ভয়ঙ্কর ও সুন্দর হচ্ছে। এই দিকটার ঝিরিপথে বড় বড় পাথর পড়ে আছে, যা পানির তোরে উপর থেকে এসেছে। এই পথ পার হয়ে সামনে এগুলেই আরো একটা ঝর্ণার দেখা পেলাম। এই ঝর্ণার উপরে আরো একটি ঝর্ণা আছে, তবে উপরে যেতে হলে সামনের এই খুম পার হতে হয়, যা বেশ গভীর। তবে আমার ভাই রিস্ক নিয়ে পাহাড়ের সাইড ঘেঁষে লাঠির সাহায্যে পার হয়ে গেল, যা কখনোই করা উচিত নয়। উপরের দিকে দুই পাশের সবুজে শোভিত পাহাড়ের মাঝে প্রচুর বড় বড় পাথর রয়েছে।
সাথে আছে একটা ঝর্ণা। সব মিলিয়ে বেশ সুন্দর। বারবকুণ্ডের এই ট্রেইলে আসা ও যাওয়া মিলিয়ে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টার মতো। বারবকুণ্ড ঘোরাঘুরি শেষ করে গাড়িতে করে আমরা সোজা রওনা হই বাঁশবাড়িয়া সি বিচের দিকে। বারবকুণ্ড থেকে বাঁশবাড়িয়া সি বিচের দূরত্ব প্রায় 7 কিলোমিটার, আর সীতাকুণ্ড থেকে বাঁশবাড়িয়া সি বিচের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। ঢাকা থেকে বাসে করে যারা বাঁশবাড়িয়া ঘুরতে চান তাদের সীতাকুণ্ড পার হয়ে বাঁশবাড়িয়া বাজারে নামতে হবে। বাঁশবাড়িয়া বাজার থেকে সিএনজি ভাড়া করে চলে যেতে পারবেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা, আর বাজার থেকে সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। বাঁশবাড়িয়া বাজার থেকে সমুদ্র সৈকত পর্যন্ত পুরো পথটাই পিচের তৈরি এবং পথের চারপাশটা বেশ সুন্দর। প্রায় 15 মিনিটের মধ্যেই বারবকুণ্ড থেকে আমরা বাঁশবাড়িয়া পৌঁছে গেলাম। ঘড়িতে তখন বাজে প্রায় 3:45। যেহেতু আমাদের দুপুরের খাবার খাওয়া হয়নি, তাই আমরা গাড়ি থেকে নেমেই সৈকত সংলগ্ন একটা হোটেলে ঢুকলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবারে আমাদের দেওয়া হলো ভাত, আলু ভর্তা, রূপচাঁদা মাছ, ডাল আর সবজি। এখানকার প্রায় প্রত্যেকটা হোটেলেই খাবারগুলো প্যাকেজ সিস্টেমে দেওয়া হয়। খাবার খেয়েই আমরা চললাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের দিকে। এখানে এসে নির্বিঘ্নে ঘুরে বেড়ানো যায়, আহরণ করা যায় প্রকৃতির শোভা। বিস্তীর্ণ সমুদ্র সৈকত, ঝাউবাগানের সারি সারি ঝাউগাছ, পাড়ে বাঁধা নৌকা, নতুন জেগে ওঠা বিশাল বালির মাঠ, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। তবে এই সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো এখানকার লোহার ব্রিজ। প্রায় আধা কিলোমিটারেরও বেশি আপনি সমুদ্রের ভেতর দিয়ে হেঁটে যেতে পারবেন। তবে এই ব্রিজে উঠতে হলে জনপ্রতি 20 টাকা করে লাগে। এই ব্রিজ দিয়ে সমুদ্রের দিকে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর। যতই সামনে এগোনো যায় ঢেউ ততই বাড়তে থাকে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে সমুদ্রের গর্জন। হাঁটার সময় সমুদ্রের ঢেউয়ে পা যখন ডুবে যায় সেই অনুভূতি ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এজন্য চলে আসতে হবে এই বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে। ব্রিজের একেবারে শেষ মাথায় একটা খুঁটি পোতা আছে। এটাই ব্রিজের শেষ সীমানা নির্দেশ করে। এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখা এই ভ্রমণের সেরা অংশের মধ্যে একটা। আমরা যখন ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন জোয়ার ছিল, আর এখন ফেরার সময় ভাটা শুরু হয়ে গেছে। ভাটার সময় ব্রিজের চারপাশের অবস্থা অনেকটা এমন দেখা যায়। সৈকতে বেশ কিছু সময় কাটিয়ে শেষ বিকেলটা কাটাতে আমরা চলে যাই ঝাউবনের দিকে। বাঁশবাড়িয়া সৈকতের আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার সূর্যাস্ত। তাই আমাদের ভ্রমণের শেষ সময়টুকু ঝাউবনের কাছে ঘাসের সৈকতে শুয়ে আকাশ, সাগর আর সূর্যাস্ত দেখতে দেখতে কাটিয়ে দেই। এখানে কাটানো শেষ সময়টুকু ছিল এই ভ্রমণের সেরা মুহূর্ত। সবাই যে যার মতো করে প্রকৃতিকে উপভোগ করছিল, আর সেই সাথে সূর্যি মামাও ধীরে ধীরে সবাইকে বিদায় জানিয়ে ডুবে যাচ্ছিল দিগন্তের ওই পারে। বাঁশবাড়িয়াতে সন্ধ্যা 7:30 পর্যন্ত কাটিয়ে আমাদের এইবারের ভ্রমণ সমাপ্ত হয়। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভ্রমণে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।